Hi everyone, welcome to our YouTube channel General Studies for Government Jobs. তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এর ম্যাথ ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 20, যেখানে আমরা 13-10-2021 এর সেকেন্ড শিফটে আসা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 19টি ম্যাথ ক্লাস হয়ে গেছে। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জবস একাডেমিতে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা ভিডিও রিলেটেড সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। প্রথম দেখো কি রয়েছে আজকে 1 নাম্বার, যে যদি নিচের তথ্যের গড় 9 হয় তাহলে কে এর মান নির্ণয় করো। কি রয়েছে এখানে, যে যদি নিচের তথ্যের গড় 9 হয় তাহলে কে এর মান নির্ণয় করো। সো এখানে কি পদ দিয়েছে, 11, k-12, k-2, k-1, 11, 16, 12, 15, k-1 and 13। টোটাল কতগুলো পদ রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা, তাহলে এইগুলোকে যোগ করে 10 দিয়ে ভাগ করলে সেটা 9 হবে। গড় বলে দিয়েছে অ্যাকচুয়ালি 9। তাহলে যদি যোগ করি, আমি সংখ্যাগুলোকে আগে যোগ করি, তাহলে 11 আর সাথে 18, 18 আর 11 হচ্ছে 29, 29 আর 16 45, 45 আর 12 57, 57 আর 15 72, 72 আর 13 85। তাহলে আসছে 85 প্লাস এখানে আসছে k-2, k+-1 আর k-3, তাহলে 3টে k মানে 3k আর -2 -1 -1 মানে -4, এটা বাই 10 সমান হচ্ছে 9। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 85 থেকে 4 বাদ মানে 81 প্লাস 3k সমান হচ্ছে 90, বা 3k সমান হচ্ছে 9, 81টা বিয়োগ চলে যাবে আর k সমান হবে 3। তাহলে k এর ভ্যালু কত হলো, 3। অপশন 3 রয়েছে সঠিক উত্তর। পরবর্তী অঙ্ক রয়েছে, যে একজন দোকানদার তার দোকানে পাওয়া প্রতিটি আইটেমকে প্রকৃত মূল্যের থেকে 20% বেশি মূল্যে চিহ্নিত করে, অর্থাৎ দাম দিয়ে রেখেছে 20% বাড়িয়ে বাড়িয়ে। তিনি প্রতিটি আইটেমে 10% ডিসকাউন্ট অফার করছেন, এবং যদি তিনি 5,400 টাকায় বিক্রি করছেন তাহলে তার লাভের শতকরা হার কত। অর্থাৎ তিনি প্রথমেই 20% বাড়িয়ে চৈত্র সেলের মতো, ঠিক আছে, চৈত্র সেল হয় তো সেখানে কি করা হয়, 10% অফার দেয়, তো সেখানে তার আগে ওরা 20% বাড়িয়ে রাখে। সো এরকম এখানেও তাই, যে 20% বাড়িয়ে 10% ডিসকাউন্ট দিচ্ছে তোমায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি আলটিমেটলি জিনিসটা সে বিক্রি করছে 5,400 টাকাতে, তাহলে তার লাভ কত। তাহলে এখানে আমি প্রথমে ক্রয় মূল্য লাগবে, লাভের পার্সেন্টেজ বার করতে গেলে তাহলে সিপি যেটা, সেটাকে আমি ধরে নেব যে সিপি হচ্ছে পি টাকা। সিপি যদি পি টাকা হয় তাহলে পি টাকার উপর সে প্রথমে এমপি বা মার্কেট প্রাইস কি করে করছে, এর উপরই 20% বাড়িয়ে চাপিয়ে দিচ্ছে, মানে 120/100। এটা হচ্ছে মার্কেট প্রাইস, যেটা থেকে আমি পাচ্ছি 6p/5 টাকা। এটা 20 দিয়ে কেটে 6/5 থাকবে, 6p/5 টাকা। এটা হলো এমপি। এবারে এমপির উপর সে কি করছে, 10% লুজ করছে বা ডিসকাউন্ট দিচ্ছে, নিয়ে সেলিং প্রাইস বিক্রি করছে। তাহলে 6p/5 এর উপর কি করছে, 10% ছাড় দিচ্ছে, মানে 90/100। ঠিক, তাহলে 0 0 কাটো, এখানে তুমি আর কি কাটতে পারবে, এখানে 2, এখানে 5, তাহলে হচ্ছে 18p/25, বা এখানে তুমি কাটাকাটি করার দরকার নেই। এখানে কি রয়েছে, 6p/5 ইন্টু 90/100, এটা হচ্ছে তার সেলিং প্রাইস, যেটা এখানে দিয়ে দিয়েছে 5,400, এখানে সেটা দেওয়া আছে। তাহলে এটার সাথে এটা সমান। তাহলে এবার যদি আমি দেখো এরকে কাটাকাটি করে নিই ক্যালকুলেশন, 6 9 54 মানে 540 পাবে। তাহলে এই পরও 540টার সাথে এর 540 কেটে দাও, তাহলে এদিকে পড়ে থাকছে 10, ঠিক, আর এদিকে থাকছে 500। তাহলে 500কে তুমি 10 দিয়ে গুণ করে দাও, তাহলে পি সমান হয়ে যাচ্ছে 5,000। তাহলে এখানে কি পেলাম, পি, পি হচ্ছে সিপি বা ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 5,000 টাকা, বিক্রি করছে 5,400 টাকায়, তাহলে লাভ কত করছে, 5,400 মাইনাস 5,000 সমান হচ্ছে 400 টাকা। তাই 400 টাকা যদি লাভ করে, তাহলে পার্সেন্টেজ অফ প্রফিট বা পার্সেন্টেজ অফ প্রফিট অ্যাকচুয়ালি সেটা কত, 400 টাকা লাভ করছে কত টাকার জিনিসে, 5,000 টাকার জিনিসে, তাহলে ইন্টু 100। 0 0, এই দুটো শূন্য সাথে দুটো শূন্য কেটে দাও, 50 দিয়ে কেটে দাও 2, তাহলে 4 2 8%। তাহলে পার্সেন্টেজ অফ লাভ কত হচ্ছে, 8%। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। বেসিক কনসেপ্ট ক্লিয়ার থাকলে এটাকে তুমি আরো ফাস্ট করে নিতে পারবে। এই যে ক্যালকুলেশনস গুলো করলাম, এখানে এত স্টেপ তখন তোমার করতে হবে না। নেক্সট রয়েছে সুধীর সুদের হারে
মতো অনেক বছরের জন্য, অর্থাৎ এখানে ভাষাটা সুদের হারের মতো অনেক বছরের জন্য, মানে সুদের হার যা বছরও তাই। সরল সুদে 15,000 টাকা ঋণ নেয়। যদি তিনি ঋণের মেয়াদ শেষে সুদ হিসেবে 7,350 টাকা প্রদান করেন, তাহলে বার্ষিক সুদের হার কত ছিল? তাহলে সে কি করছে, 15,000 টাকা নিচ্ছে, এখানে সুদের হার আর সময় একই, মানে ধরে নাও এটাও টি এটাও টি। তাহলে অ্যাকচুয়ালি কি হয়, সুদ সরল সুদের ক্ষেত্রে পিটিআর বাই 100, মানে পি হচ্ছে 15,000 টাকা, টি হচ্ছে টি, সুদের হারও হচ্ছে টি বাই 100 সমান হচ্ছে 7,350। এখানে টিটা তুমি আর সুদের হারটাকে আর ধরি, তো আরটাকে এই দুটোকে আর ধরবে, তাহলে সুদের হার বার করবো, যেহেতু কোনো অসুবিধা নেই, টি তুমি ধরতে পারো। তাহলে এরকম থাকছে, এখানে তুমি কাটো, এর দুটো শূন্যর সাথে এর দুটো শূন্য, এর একটা শূন্যর সাথে এর একটা শূন্য, তাহলে এখানে পড়ে থাকছে কি, আর স্কোয়ার সমান 735 বাই 15, বা আর স্কোয়ার সমান 5, 15 4 60, 13 135, 15 9 135, তাহলে আর সমান হচ্ছে 7। তাহলে সুদের হার হচ্ছে 7%। যদি টাইম জিজ্ঞেস করতো সেটা হতো 7 বছরই, তাই 7 বছরে 7% হারে সে ধার নিয়েছিল 15,000 টাকা। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। তিনটি সংখ্যা 4/9, অর্থাৎ 4/9, 2/3, 3/4 অনুপাতে আছে। বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে পার্থক্য হলো 33, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? সো প্রথমে এখান থেকে বুঝতে হবে না কোনটা বড় কোনটা ছোট। তাহলে এখানে কি আছে, প্রথমে একটা 4/9, তারপর একটা রয়েছে তোমার 2/3, আর তারপর একটা রয়েছে তোমার 3/4। সো এখানে কি করি আমরা, ভগ্নাংশ থেকে স্বাভাবিক সংখ্যার অনুপাতে কনভার্ট করার জন্য হরগুলোর লসাগু করে নিই। তো 3, 9 আর 4-এর লসাগু করে নাও, 36 হবে, 36 দিয়ে গুণ করে দাও সবগুলো, তাহলে কেটে যাবে 4 দিয়ে, 3 12 দিয়ে, 4 9 দিয়ে। তাহলে এখানে 4 4 16 পাচ্ছ, 2 12 24 পাচ্ছ, আর 3 9 27 পাচ্ছ। এবার দেখো তিনটে সংখ্যার অনুপাতের মধ্যে বড় ছোটকে আমি আইডেন্টিফাই করতে পারছি। তাহলে ছোট হচ্ছে এ, বড় হচ্ছে এ। এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে, আনুপাতিক পার্থক্য 16 থেকে 11, 16 থেকে 27। সেই আনুপাতিক পার্থক্যটা বাস্তবে কত পার্থক্যের সমান, 33 পার্থক্যের সমান, যেটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে 11 যদি 33-এর সাথে রিপ্রেজেন্ট করে, তাহলে 1 রিপ্রেজেন্ট করবে 3-কে। তাহলে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি হচ্ছে 27, তাহলে 27 রিপ্রেজেন্ট করবে 27 গুণিত 3 সমান 81-কে, অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 81। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। একটি দৌড়ে 7 জন ক্রীড়াবিদের গড় সময় হলো 2 মিনিট 10 সেকেন্ড। বিজয়ী যদি 1 মিনিট 40 সেকেন্ডের রেসটি সম্পন্ন করে, তাহলে অন্যান্য ক্রীড়াবিদের গড় সময় কত? তাহলে এখানে কি হচ্ছে, 7 জনের গড় টাইম লাগছে 2 মিনিট 10 সেকেন্ড করে, তাহলে মোট কত সময় লেগেছে 7 জনের, সেটা আমরা ফার্স্টে বার করব। তাহলে 7 ইন্টু 2 মিনিট 10 সেকেন্ড। এই গুণগুলো কি করে করবে, এমনি গুণ করে দেবে, 7 2 14 মিনিট, আর 10 7 70 সেকেন্ড। ঠিক আছে, এবার কি আছে, বিজয়ী যদি 1 মিনিট 40 সেকেন্ড সময় নেয়, অর্থাৎ যে জিতেছিল সে সময় নিয়েছিল 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে তাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখান থেকে 1 মিনিট 40 সেকেন্ড বাদ দিয়ে দাও, তাহলে বাকি 6 জনের মোট সময় পেয়ে যাব, যেটা হবে 13 মিনিট 30 সেকেন্ড। এবার তুমি এখানে বলছো 70 সেকেন্ড কেন রাখলাম, 70 সেকেন্ডটাকে আমি তো কনভার্ট করে মিনিটে 15 মিনিট 20 সেকেন্ড 10 সেকেন্ড করতে পারতাম। হ্যাঁ, নিশ্চয়ই করতে পারতাম, তাহলে আবার বিয়োগের সময় সেটাই করতে হতো আমাকে। এখানে যেহেতু চলে এসছে সেরকমই থেকে দাও, রেখে দাও, অসুবিধা কি আছে? যদি আমার কাজে অসুবিধা না আসে তো আমার কোনো রকম কনভার্সনের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, যত করতে যাবো তত লেন্দি হয়। সো এখানে কি আসবে, 13 মিনিট 30 সেকেন্ড এলো। তাহলে এটা কি হলো, সেই বাকি 6 জনের মোট সময়। তাহলে বাকিদের এভারেজ কত, একে 6 দিয়ে ভাগ করে দাও। তা 6-কে 2 দিয়ে ভাগ করো, 6 2 12, 2 মিনিট থাকছে, আর এখানে 1 মিনিট পরে থাকছে, 1 মিনিট 30 সেকেন্ড মানে হচ্ছে 90 সেকেন্ড। তাহলে 6-কে 90 দিয়ে ভাগ করে দাও, 90-কে 6 দিয়ে, 6 15 90, তাহলে 15 সেকেন্ড। তাহলে বাকি 6 জনের গড় সময় হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। ভাগগুলো নিশ্চয়ই তোমাদের জানো, আবার বলতে হবে না যে এটা যদি আবার কি করে করলাম। 13 মিনিট 30 সেকেন্ড, নাহলে আবার কেউ কমেন্ট করে দেবে যে, তা একে 6 দিয়ে ভাগ করবে, 6 প্রথমে দুবার যাবে, 2 6 12, তাহলে এটা মিনিটে ছিল, তাহলে এখানেও মিনিটে বসে যাবে। এখানে 1 অবশিষ্ট মিনিট থাকছে,
1 মিনিট সমান 60 সেকেন্ড থাকছে, সেই 60 সেকেন্ডের সাথে যোগ হয়ে যাবে, যে 90 সেকেন্ড পড়ে থাকবে, আর এখানে নিয়ে হবে 6 15, তাহলে 15 সেকেন্ড দিয়ে 90 সেকেন্ড। ওকে, তো 2 মিনিট 15 সেকেন্ড অপশন নাম্বার 3 রয়েছে সঠিক অ্যান্সার। একজন দোকানদার 20% লাভের জন্য একটি জাতের কিছু বেডশিট 12,000 টাকায় এবং অন্য জাতের কিছু বেডশিট 10,350 টাকায় বিক্রি করেছিলেন। এই বিছানাপত্র বিক্রি করে তার সামগ্রিক লাভ কত হয়েছিল? তাহলে 20% লাভে তিনি 12,000-এ বিক্রি করেছেন কিছু একটা বেডশিট, আর একটি 15% লাভে 10,350 টাকায়। তাহলে মোট তার কত টাকা লাভ হয়েছে সেটা আমাকে বার করতে হবে। 20% লাভ বলতে আমরা কি বুঝি, যে 100 টাকার জিনিসটা যখন আমি 120 টাকায় বিক্রি করি, মানে 100%টা 120% হয়, সেই 120%টাই হচ্ছে এখানে 12,000 টাকা। তাহলে আমার আসল হচ্ছে কত? 100 টাকা। তাহলে 100%, তাহলে আমার ক্রয় মূল্য কত? তাহলে এটা হচ্ছে তোমার সেলিং প্রাইস, বলে দিয়েছে 12,000, তাহলে ক্রয় মূল্য হচ্ছে 10। তাহলে 12-তে 12,000 হলে 10-এ 10,000 হবে, এটা তো মুখে মুখে হয়ে যাবে। সো 10,000 টাকা। তাহলে প্রথম ক্ষেত্রে বিক্রয় মূল্য হলো 10,000 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? 15% লাভে, মানে 115% সমান হচ্ছে 10,350। তাহলে 100% মানে সিপি কত? এটা হচ্ছে এসপি, সেটা হবে 100/115 ইন্টু 10,350। 115কে তুমি 9 দিয়ে কেটে যাবে, 1035, তার 90 পড়ে থাকবে, সমান হবে 9,000। তাহলে এটা হলো শপিং। তাহলে মোট ক্রয় মূল্য কত? 10,000 টাকা, 9,000 টাকা, মোট ক্রয় মূল্য হচ্ছে 19,000 টাকা। তাহলে মোট সিপি সমান হচ্ছে 19,000। আর মোট এসপি কত? 12,000 আর 10,350 মানে হচ্ছে 22,350। তাহলে প্রফিট কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ, মানে হচ্ছে তোমার 3,250, 350, সরি 3,350 টাকা। তাহলে মোট লাভ কত করলো সে? 3,350 টাকা। অপশন 2-তে রয়েছে সঠিক উত্তর। শতাংশ চায়নি, এখানে সামগ্রিক লাভ চেয়েছে। একটি পুলে 3টি পাম্প ট্যাপ আছে। প্রথম ট্যাপটি পুলটি পূরণ করতে 3 দিন, দ্বিতীয় ট্যাপটি 2 দিন এবং তৃতীয় ট্যাপটি 18 ঘন্টা সময় নেয়। 3টি ট্যাপ একসাথে খোলা হওয়ায় 8 ঘন্টা পরে দ্বিতীয় ট্যাপ বন্ধ করা হয়। পুলটি সম্পূর্ণরূপে পূরণ হতে মোট কত সময় নেবে? তাহলে আমি ধরে নিলাম যে এখানে 3টি ট্যাপ ছিল এ বি সি। প্রথম ট্যাপ সময় নেয় 3 দিন, মানে 3 24 72 ঘন্টা, যেহেতু ঘন্টাতে একক আছে। বি সময় নেয় 2 দিন, মানে হচ্ছে 24 2 48 ঘন্টা, আর সি নেয় 18 ঘন্টা। এবার এদের তিনটের এলসিএম করো, 18 আর 72 তো 72ই হবে, 72 আর 48 হবে 144। তাহলে এ করছে 2 ইউনিট করে, মোট যদি 144 ইউনিট হয়, প্রতি ঘন্টায় 2 ইউনিট করছে এ করছে প্রতি ঘন্টায় 3 ইউনিট, আর এ করছে প্রতি ঘন্টায় 8 ইউনিট। এবার কি করছে? 8 ঘন্টা কাজ করছে প্রথমে দ্বিতীয় ট্যাপটি বন্ধ করার আগে। তা ততক্ষণ তো 3 জনাই করছে, 3 জন মোট কত করবে? 2 আর 3 5 আর 8 13 ইউনিট করে একসাথে করছে, তাহলে 13 ইন্টু 8, এইটা কাজটা প্রথম 8 ঘন্টাতে হয়ে যাচ্ছে। 8 13 হচ্ছে 7 13 91, 8 13 104। তাহলে প্রথম 8 ঘন্টায় 104 ইউনিট কাজ হয়ে গেল। তারপরে বাকি থাকছে কত? তাহলে এখান থেকে 104 বিয়োগ করে দাও, 40 ইউনিট। সেই 40 ইউনিটটা কে করবে? বাকি এ আর সি করবে, বি তো বন্ধ। তাহলে এ আর সি মোট কত করবে? 2 আর 8 10, তাহলে 40 করতে সময় নেবে, 40/10 সমান 4 ঘন্টা। তাহলে প্রথমে কত ঘন্টা কাজ হয়েছিল? 8 ঘন্টা, যখন 3 জনই করেছিল। আর বাকি কাজটা এ আর সি করতে কত সময় নিল? 4 ঘন্টা। তাহলে মোট কত সময় লাগলো? 8 + 4 সমান 12 ঘন্টা। অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর। একজন মানুষ 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে 90 সেকেন্ডের মধ্যে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কি? খুব সহজে একটা অঙ্ক, কিন্তু তবু কিছু একটু কনফিউশন যেখানে হয় তোমাদের বা হতে পারে, সেটা হচ্ছে ট্রেনের সাথে। ট্রেনের ক্ষেত্রে কি হয়? ট্রেনের ক্ষেত্রে ট্রেনের একটা নিজস্ব দৈর্ঘ্য থাকে, সেই জন্য যে সময়টাতে সে সেতু অতিক্রম করে সেই সময় ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য দুটোই অতিক্রম করে। কিন্তু এই ক্ষেত্রে একটা সাইকেলের কথা বলেছে, যার কোনো নিজের দৈর্ঘ্য এখানে মেজারেবল নয়। তাহলে আমি বার করব শুধু যে সে 90 সেকেন্ডে যাচ্ছে কত, সেটাই হয়ে যাবে সেতুর
অতিক্রম ঠিক যখন ট্রেনের ক্ষেত্রে আমরা বার করতাম, একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করার ক্ষেত্রে, দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে অতিক্রম করার ক্ষেত্রে যেমন আমরা করতাম, এই ক্ষেত্রে আমাকে তাই করতে হবে। তো সাইকেলের গতি কত ছিল? 10 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে 10 কিলোমিটার প্রতি ঘন্টা একে আমাকে মিটার প্রতি সেকেন্ডে কনভার্ট করতে হবে, সেজন্য আমি 5/18 দিয়ে গুণ করে দেবো। তাহলে এখান থেকে পড়ে থাকছে 2 দিয়ে 5, 2 দিয়ে 9, তাহলে 25 মিটার প্রতি 9 সেকেন্ডে। তাহলে এখানে 90 সেকেন্ডের কথা বলেছে, 90 সেকেন্ডে কত যাবে? 9 সেকেন্ডে যায় 25, তাহলে 10 দিয়ে গুণ করে আমি 90 পেয়ে যাচ্ছি। তাহলে উভয়কে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 সেকেন্ডে 90 সেকেন্ডে যাবে 250 মিটার, তাই তো? তাই 90 সেকেন্ডে যদি 250 মিটার যায়, তো সেই 90 সেকেন্ড সে সত্যি অতিক্রম করছে, তার সেতুটার দৈর্ঘ্য হচ্ছে কত? 250 সেন্টিমিটার। সিম্পল অঙ্ক, 250 মিটার। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। নেক্সট, কামাল ও তার বোন মিলে 2100টি, আচ্ছা এটাও ট্রান্সলেশন গন্ডগোল আছে, যে কামাল ও তার বোন মিলে 2100 টাকা আছে তাদের কাছে। বোনের কাছ থেকে 300 টাকা নিয়ে কামালের কাছে তার বোনের আগে যা ছিল সেই পরিমাণ হবে। অর্থাৎ এখানে দুজনের কাছে আছে 2100 টাকা মোট ভাগ করে। এবার যদি কামাল তার বোনের কাছ থেকে 300 টাকা নেয়, তাহলে বোনের কাছে আগে যেটা ছিল সেটা হলে কামালের কাছে। তাহলে কামাল ও তার বোনের প্রাথমিক রাশির অনুপাত কত? তাহলে প্রথমে দেখো, কামালের কে টাকা ছিল আর তার বোনের ধরলাম সিস্টার, তার এস টাকা ছিল, তাহলে কে প্লাস এস ছিল 2100 টাকা। এবার বলছে কামাল যদি সিস্টারের কাছ থেকে 300 টাকা নিয়ে নেয়, তাহলে কামালের কত হবে? কামাল প্লাস 300। তখন বলছে এই আগে যে বোনের টাকা ছিল এস, তার সাথে সমান, তাহলে সমান হচ্ছে এস। এখন বোনের কি হচ্ছে? এস মাইনাস 300 হয়ে যাবে, সেটা দেখার দরকার নেই আমার। তো এটা এবার কি হচ্ছে, এখানে এস ফর কে প্লাস 300, এই ভ্যালুটা আমি এখানে যদি বসিয়ে দিই প্রথম শর্ততে, তাহলে কি আসবে দেখো, তাহলে কে প্লাস 300 সমান হচ্ছে 2100, বা 2K সমান কত বিয়োগ হলে 1800, বা কে সমান 900। তাহলে কে সমান 900 টাকা, তাহলে কে এর কাছে ছিল 900 টাকা, আর এস এর কাছে ছিল কত থাকবে? তাহলে বাকিটা 2100 থেকে 900 বাদ দিয়ে দাও, মানে 1200 টাকা, বা কে প্লাস 300 করেও পেতে পারো। তাহলে এবার তাদের অনুপাত কত? তাহলে 900:1200, তাদের অনুপাত, প্রথমে শূন্য দুটোকে হাঁটিয়ে দাও, 3 দিয়ে 3 3 9, 3 4 12, তাই তাদের টাকার অনুপাত ছিল 3:4। অপশন এতে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, কমলার 3টি নলাকার পাত্র রয়েছে, প্রতিটি ব্যাসার্ধ 20 সেন্টিমিটার, যা সে শস্য দিয়ে পূর্ণ করতে চায়। যদি তার শস্যের ব্যাগে 100 কেজি শস্য থাকে এবং সে 3টি পাত্রে 70 সেন্টিমিটার উচ্চতায় ভরে যায়, তাহলে 1 কেজি শস্য 3000 ঘন সেন্টিমিটার জায়গা দখল করলে ব্যাগে কত শস্য বাকি থাকবে বা থাকবে? তাহলে এখানে কি হচ্ছে, আমার কাছে 3টি নলাকার পাত্র আছে এরকম, যার ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 20 সেন্টিমিটার। আর আমাকে কি বলছে এখানে, আমি 70 সেন্টিমিটার উচ্চতা পর্যন্ত ভরবো। আমি এটা ধরো হাইট জানি না, কিন্তু আমি ভর্তি করব এতটা, যার হাইটটা হচ্ছে 70 সেন্টিমিটার। তাহলে আমার তো জানার প্রয়োজন এতটারই এরিয়া না, আয়তন। তাহলে এই অংশটার আয়তন আমার জানা দরকার। এরকম 3টে পাত্রতে ভরবো আমি, তাহলে আয়তনটা আমি বার করব ফার্স্ট। সো এই ক্ষেত্রে আমাদের আয়তনের ফর্মুলা কি? তাহলে পাত্রের আয়তন বা ভলিউম সমান পাই আর স্কোয়ার এইচ। তাহলে 22/7 ইন্টু আর হচ্ছে 20, মানে হচ্ছে 20 × 20, আর এইচ হচ্ছে 70 সেন্টিমিটার। এটা 7 দিয়ে এটা কেটে যাবে 10, তাহলে 22 × 400 বা 4000, বা 22 × 4 = 88,000 সেমি কিউব। ওকে, এইটাতে আমি ভরলাম। এবার এটা একটা পাত্রের হলো, কটি পাত্র আছে আমার কাছে? 3টি। তা 3টি পাত্রের মোট আয়তন কত হবে? এটারই 3 দিয়ে গুণ হয়ে যাবে। 3 দিয়ে গুণ করলে 3 × 8 = 24, 4 হাতে থাকে 2, 3 × 8 = 24, 26, 264 সেমি কিউব। তাহলে মোট আমার কতটা ঢুকলো? এতটা ঢুকলো। এবার একে যদি আমি 1 কেজিতে থাকে 3000 ঘন সেন্টিমিটার, তাহলে 2,64,000 ঘন সেন্টিমিটার মানে কত কেজি? এটাকে আমি কেজিতে যদি কনভার্ট করি, তাহলে 3000 দিয়ে ভাগ করে দেবে একে। 3000 দিয়ে ভাগ করলে 3টে শূন্য কেটে গেল, 8 দিয়ে ভাগ করে 264কে ভাগ করলে 88 কেজি। তাহলে আমার 3টি পাত্রে মোট আমি ভরছি কত? 100, শুধু 88 কেজি।
আর আমার কাছে ছিল কত 100 কেজি, তাহলে রিমেনিং বা বাকি কত থাকবে 100 মাইনাস 88 সমান 12 কেজি। তাহলে আমার কাছে আর 12 কেজি পড়ে থাকবে বা ব্যাগে 12 কেজি শস্য থাকবে। অপশন 4-এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একজন ট্রান্সপোর্টার তার যাত্রার প্রথম 4 ঘন্টার জন্য 90 কিলোমিটার বেগে ট্রাক চালায় এবং বাকি দূরত্ব 6 ঘন্টায় 50 কিলোমিটার বেগে চালায়। ট্রাকের গড় গতি কত? তাহলে গড় গতি বার করতে গেলে আমাকে কি করতে হয়, মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে এখানে প্রথমে সে কতটা গেছে, 4 ঘন্টাতে 90 কিলোমিটার প্রতি ঘন্টা করে, 4 গুণিত 90 সমান 360 কিলোমিটার প্রথম 4 ঘন্টায় সে গিয়েছে। সেকেন্ড 5 ঘন্টা 6 ঘন্টায় কত গেছে, 6 গুণিত 50 সমান 300 কিমি। তাহলে মোট সে কত পথ গেছে, যোগ করে দাও 660 কিলোমিটার। আর মোট সময় কত লেগেছে, প্রথমে 4 ঘন্টা পরে 6 ঘন্টা মানে 10 ঘন্টা, তাহলে 660/10। তাহলে তার গতি বেগ হচ্ছে 66 কিলোমিটার পার আওয়ার। এভারেজ স্পিড, এভারেজ স্পিড হচ্ছে তার 66 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। দুটি মেয়ে বিপরীত দিকে চলে, একটি এ থেকে বি এবং অন্যটি বি থেকে এ। এ থেকে মেয়েটি 12 মিনিটে গন্তব্যে পৌঁছায় আর বি এর মেয়েটি 10 মিনিটের জন্য পথে থামে এবং 25 মিনিটের মধ্যে তার গন্তব্যে পৌঁছায়। যদি এর গতি 5 কিলোমিটার প্রতি ঘন্টা হয় তবে বি এর গতি কত? তাহলে এ থেকে বিতে একটা মেয়ে যাচ্ছে এই দিক থেকে এদিকে আর একজন আসছে এদিক থেকে এদিকে। তো ধরে নাও এ ছিল এক্স মেয়ে আর এ ছিল ওয়াই মেয়ে। তো এক্স মেয়ের সময় লাগছে যেতে 12 মিনিট বলে দিয়েছে, আর ওয়াই মেয়ের সময় লাগছে মাঝখানে সে 10 মিনিট থামছে, থেমে 25 মিনিট। তাহলে আলটিমেট যেতে তার কত সময় লাগছে, 25 থেকে 10 বাদ মানে হচ্ছে 15 মিনিট। তাহলে এবার টাইমের যদি আমি অনুপাত দেখি, টাইমের অনুপাত এক্স আর ওয়াই এর মধ্যে, তাহলে টাইমের অনুপাত কি হবে, এক্স এর সময় লাগছে 12 মিনিট, ওয়াই এর সময় লাগছে 15 মিনিট। তাহলে টাইমের অনুপাত যা হয় স্পিডের অনুপাত কি হয়, তার রিভার্স হয়, মানে হয়ে যাবে 15:12 বা 5:4। তাহলে এবার দেখো এখানে এর গতি যদি বলে দেয়, অর্থাৎ এক্স এর গতি 5 বলেই দিয়েছে, সেখানে 5ই তো রয়েছে, তাহলে ওয়াই বি এর গতি কত হবে, তাহলে বি এর গতি কত হবে, এখানে 5 হলে এখানে 4 হবে। সো এটাই আনসার 4। যদি এখানে না আসতো অনুপাত তাহলে কনভার্ট করে নিতে হতো আমাকে, এখানে সেটাই চলে এসেছে লাকিলি। যেমন এখানে যদি বলতো এর গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা হলে এর কত হবে, তখন এখানে আমি 10 লিখতাম, 2 দিয়ে গুণ হচ্ছে, তাহলে এর হতো 4 দিয়ে 2 করে 8, তখন আমি এরকম করতাম। কিন্তু এখানে যেটা দিয়েছে সেটাই বেরিয়েছে, সো আমার আর কোনো চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ প্রথমের গতিবেগ বা একের গতিবেগ বা এর গতিবেগ বা এক্স এর গতিবেগ যদি 5 হয় তাহলে বি এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন 3-এ রয়েছে সঠিক উত্তর। নিম্নলিখিত গ্রাফটি কয়েক বছর ধরে এবিসি 3টি কোম্পানির সুতির কাপড়ের উৎপাদন দেখায়। নিয়ে আমাকে দিয়ে দিয়েছে একটা গ্রাফ, প্রোডাকশন অফ কটন ক্লথ, প্রোডাকশন ইন লাখ মিটার্স এদিকে দিয়েছে এই সাইডে এক্স ওয়াই অ্যাক্সিসে, আর এক্স অ্যাক্সিসে দিয়েছে তোমার ইয়ার্স, যে 1996 থেকে 2000 পর্যন্ত। তো এখানে বলছে 1996 থেকে 1997 সালে সি কোম্পানির উৎপাদন আর 1999 এবং 2000 সালে বি কোম্পানির উৎপাদনের অনুপাত। তাহলে 1996 আর 97 সি কোম্পানির অনুপাত মানে টোটাল কত, সি এখানে 40 এখানে 62, তাহলে 40 + 62 সমান হচ্ছে 102। আর এখানে 1999 আর 2000 এখানে বি কোম্পানির মোট কত, এখানে 49 এখানে 55, তাহলে 49 + 55 সমান 104। তাহলে সি ইস টু বি কত হচ্ছে 102:104 বা 51:52। অপশন নাম্বার 2-এতে রয়েছে সঠিক উত্তর। একজন ব্যক্তি সরল সুদে 2 বছরের জন্য বার্ষিক 10% হারে 10,000 টাকা বিনিয়োগ করেন। তাকে সাধারণ সুদের পরিবর্তে চক্রবৃদ্ধি সুদ প্রদান করা হলে সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে থাকলে কত টাকা বেশি সুদ পাবেন তিনি? অর্থাৎ তুমি 10,000 টাকা সরল সুদে 10,000 টাকা 10% সরল সুদে 10,000 টাকা রেখেছিলে, সেখানে সরল সুদের জায়গায় তোমাকে চক্রবৃদ্ধি সুদ দিয়েছে, তাহলে তুমি বেশি কত টাকা পাচ্ছ? ভাষাতে একটু প্রবলেম থাকতে পারে, আমার কথাটা শুনে নেবে।
সো এখানে 10,000 টাকায় 10% হারে 2 বছরের জন্য সরল সুদ কত হবে? 10,000 ইন্টু 2 ইন্টু 10% বা 20%, এটা আমি সিরিয়াসলি 20% করে বার করে দিতে পারি, তাহলে 2,000 টাকা। আর চক্রবৃদ্ধি সুদ কত আসবে? চক্রবৃদ্ধি সুদ আসবে, এটা তো এখন মুখে মুখে হয়ে যাবে, 10,000 নাম্বার আছে, তোমরা অলরেডি অ্যান্সার করে দেবে হয়তো কমেন্টে যে 100 উত্তর হবে। তবু এটা করবো কিভাবে? তাহলে 10,000 যদি অন্য নাম্বার থাকতো, তাহলে 10,000-এর প্রথম বছরে 10% হারে সুদ দেবে, সেটা হবে 1,000 টাকা। আর দ্বিতীয়তে কি করবো, আমরা জানি কি করে করতে হয়, 1,000-এর 10% বার করবো, যেটা হচ্ছে 100 টাকা। তাহলে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 1 দিয়ে, মানে 2,000, আর এদিকে 100, সমান হচ্ছে 2,100 টাকা। তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো 2,100, আর সরল সুদ পাচ্ছি 2,000। তাহলে বেশি কত পাবো আমি চক্রবৃদ্ধি সুদে? 100 টাকা। অপশন নাম্বার 1 এ রয়েছে সঠিক উত্তর। নেক্সট, একটি বর্গাকার পার্কের আয়তন হবে না, ক্ষেত্রফল 4,356 মিটার স্কোয়ার বা বর্গমিটার। এটির একটি রাউন্ড নেওয়া আর একটি বৃত্তাকার পার্কের এক রাউন্ড নেওয়ার সমান। আচ্ছা, তাহলে বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল কত বা এলাকা কত? তাহলে একটি বর্গাকার পার্কের এলাকা দিয়ে দিয়েছে 4,356 মিটার স্কোয়ার বা বর্গমিটার। এর এক রাউন্ড যদি একটা বৃত্তাকার মাঠের এক রাউন্ডের সমান হয়, তাহলে সেই বৃত্তাকার মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে প্রথমে এটার ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমি কি করবো, বর্গক্ষেত্রের বাহু বার করব। বাহু সমান হচ্ছে বর্গমূল ক্ষেত্রফল 4356। এখান থেকে আমরা 4356 হচ্ছে 66 বর্গ, এটা তোমাকে জানতে হবে, না জানলে করতে হবে। তাহলে 66 মিটার যেটা হচ্ছে বাহু আমি পাচ্ছি। বাহু যদি এটা হয়, তাহলে পরিধি কত বর্গক্ষেত্রটির? বর্গক্ষেত্রটি রাউন্ড বলতে তো 4 কিনারাকে বোঝায়, চারপাশের দূরত্বটাকে বোঝাচ্ছে বা পরিধিকে বোঝাচ্ছে। পরিধি হচ্ছে 66 ইন্টু 4, 6 4 24 4, হাতে থাকছে 2, 6 4 24 26, 264 মিটার। সেই 264 মিটার যেটা এর পরিধি, সেটা হচ্ছে সার্কুলার মাঠটা বা বৃত্তাকার মাঠের পরিধি। তাহলে তার পরিধি যদি হয়, তার পরিধি ফর্মুলা হচ্ছে 2πr, যেখানে r হচ্ছে ব্যাসার্ধ, তাই 2πr হচ্ছে 64, বা 2 গুণিত 22-এর 7 ইন্টু r সমান হচ্ছে 264। 22 দিয়ে এটা কেটে যাবে, 22 একে 22, 22 2 44, 2 দিয়ে এটা কেটে যাবে, 2 6 12, তাহলে হচ্ছে r সমান 7 6 42 মিটার। তাহলে এখানে সেই বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে 42, তাহলে তার এরিয়া কত হবে? পাই আর স্কোয়ার, মানে 22/7 ইন্টু r স্কোয়ার, মানে 42 ইন্টু 42। 7 দিয়ে এটা কাটবে, 7 6 42, তাহলে এখানে 22 ইন্টু 6 ইন্টু 42, এটাকে গুণ করলে আমি পাবো 5,544 মিটার স্কোয়ার, যেটা হচ্ছে সেই সার্কুলার মাঠটির ক্ষেত্রফল বা পার্কটির ক্ষেত্রফল। অপশন নাম্বার 2-তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 16 নাম্বার, কুলভূষণ জুসের পাল্টা শুরু করেন। আচ্ছা, এখানে পাল্টা নয়, মানে বিক্রি শুরু করছেন, যেখানে সিরাপ আর জল মিশে আছে। প্রাথমিকভাবে তার 130 লিটার রস ছিল, যার মধ্যে 10% জল ছিল। তিনি 30 লিটার রস বিক্রি করেন। তারপর তিনি সমান পরিমাণ সিরাপ আর পানি যোগ করেন। এখন সিরাপের সাথে পানি অনুপাত 4:3 হয়ে গেছে। কি পরিমাণ জল যোগ করা হয়েছিল? কোথাও জল, কোথাও পানি, ট্রান্সলেশন দ্যাটস সাথে। সো এখানে কি হচ্ছে, তার কাছে মোট ছিল 140 লিটার জুস, তাই তো 140 লিটার জুস তার কাছে ছিল, এবং সেখানে 40% জল ছিল। এবার এখানে 30 লিটার সে বিক্রি করে দিচ্ছে, তো এইটাই তো সে বিক্রি করছে, সে তো আর জল আর রস আলাদা করে বা সিরাপ আর জল আলাদা আলাদা করে করছে না। সো এখানে যে 30 লিটার তুমি বাদ দিয়ে দাও, বিক্রি হয়ে গেছে। তার বিক্রি হওয়ার পর তার কাছে থাকছে 110 লিটার। এই 110 লিটারে জল আর সিরাপ কত আছে সেটা বার করো। তাহলে জল আছে 40%, তাহলে 110 ইন্টু 40/100 সমান 44 লিটার, এটা হচ্ছে জল। আর একটা কি হচ্ছে, তাহলে 40% যদি জল থাকে, 60% সিরাপ, তাহলে 110 ইন্টু 60/100 বা 66 লিটার হচ্ছে সিরাপ। এবার কি করছে, সমান পরিমাণ সিরাপ আর জল মেশাচ্ছে, তাই তো সমান পরিমাণ সিরাপ আর জল মেশাচ্ছে, নিয়ে অনুপাত হচ্ছে 4:3 সিরাপের আর অনুপাতের জলের। তাহলে সিরাপ যদি আমি মেশাই, ধরে নাও এক্স পরিমাণ মিশিয়েছিলাম, তাহলে সিরাপও মিশছে এক্স আর জলও মিশছে এক্স, নিয়ে অনুপাত হচ্ছে 4/3। গুণ করে দাও কোণে কোণে, 363 হচ্ছে তোমার 198 প্লাস 3x সমান 176 প্লাস 4x, বা 4x থেকে 3x বাদ দিলে এদিকে থাকছে x সমান এদিক থেকে থাকছে 22 লিটার।
তাহলে x সমান হচ্ছে 22। তাহলে জল কত মিশিয়েছিলাম, এখানে চেয়েছে জল যোগ করা ছিল, সিরাপও এটাই মিশিয়েছিলাম। সো অপশন 4 রয়েছে সঠিক উত্তর, কারণ দুটোই সমান মিশিয়েছিলাম। একটি গোলাকার বেলুনের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পায়। যখন এতে বেশি বাতাস পাম্প করা হয়, মূল বেলুন এবং স্ফীত বেলুনের পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত হলো কত? 4:5, 27:125, 3:5, না 9:25। তাহলে একটা গোলাকার বেলুন ছিল তোমার, যার ব্যাসার্ধ হচ্ছে কত? যার ব্যাসার্ধ হচ্ছে 6 সেমি। এবার একে আরো হাওয়া ভরার ফলে সেটা কি হলো, সেই গোলাকার বেলুনটাই বেড়ে গেল, বেড়ে এর ব্যাসার্ধ হয়ে গেল 10 সেন্টিমিটার। তাহলে তাদের পৃষ্ঠের তলের ক্ষেত্রফল কত? এটা স্ফিয়ার আকার ছিল অ্যাকচুয়ালি, ঠিক আছে, মানে বেলুন তো না, 3 ডাইমেনশনাল, বৃত্ত ধরে নিও না। সো গোলক যেটাকে আমরা বলি, তাহলে এর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল বার করব, এরও পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো। একটা গোলকের পার্শ্বতলে বা স্ফিয়ারের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হয়? 4πr²। সো এর বার করো, এর হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু r² হচ্ছে 6 ইন্টু 6, আর এর হচ্ছে 4 ইন্টু পাই ইন্টু r², মানে 10 ইন্টু 10। তাহলে এদের মধ্যেই তো অনুপাত চেয়েছে। সো এখানে 4 আর 22 আর 7 এই দুটোকে হাটিয়ে দিতে পারো। তাহলে এখান থেকে পাচ্ছ 36, আর এখান থেকে পাচ্ছ 100, বা এখান থেকে পাচ্ছ 4 দিয়ে 9, 4 দিয়ে 25, তাহলে 9:25। তাহলে তাদের মধ্যে অনুপাত কত হচ্ছে? 9:25। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট কি রয়েছে? নিম্নলিখিত পাই চার্টে দেখানো হিসেবে গুপ্ত পরিবারে তাদের মাসিক আয় বিভিন্ন মাথায় ব্যয় করে। কি কি দিয়েছে এখানে? সেভিংস, হাউস রেন্ট, তারপর আছে কি এখানে মিসলেনিয়াস বিভিন্ন কিছু ইউজ, তারপর আছে চিলড্রেন্স এডুকেশন, তারপর আছে হাউস হোল্ড এক্সপেন্ডিচার, আর রয়েছে ফুড। তো আমাকে বার করতে হবে বাড়ি ভাড়া এবং সঞ্চয়ের জন্য সম্মিলিত অংশের কেন্দ্রীয় কোণের মান কত। কি কি দিয়েছে? বাড়ি ভাড়া আর সম্মিলিত অংশের সঞ্চয়। তাহলে এখানে কি হচ্ছে? সঞ্চয়, বাড়ি ভাড়া আর সঞ্চয়। তাহলে বাড়ি ভাড়া এখানে কত রয়েছে? হাউস রেন্ট, আর সেভিংস কত রয়েছে? এটা। তাহলে বাড়ি ভাড়া কত? 16%, আর সেভিংস হচ্ছে 14%। এটা দাগ পড়ে গেছে একটু উপরে, সেখানে দেখতে পাচ্ছ সেভিংস রয়েছে 14% আর হাউস রেন্ট রয়েছে 16%। এদের মোট কত কোণের পরিমাণ, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা কত হবে? তাহলে মোট এদের পার্সেন্টেজ যদি যোগ করো, তাহলে 14 + 16 মানে হচ্ছে 30%। 30% মানে হচ্ছে 30/100। মোট কোণের কেন্দ্রীয় কোণের ভ্যালু কত হয়? 360, তাহলে ইন্টু 360। তাহলে এটা কি হবে? 0 0 কাটো, 0 0 কেটে দাও, তাহলে 336 হচ্ছে 108 ডিগ্রি। অপশন নাম্বার 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে একটি স্কুলে বিভাগ এ থেকে কিছু ছাত্রকে এক শ্রেণীর বা 10 ক্লাসের বি সেকশনে স্থানান্তরিত করা হয়েছিল। এর ফলে সেকশন বি এর ছাত্র সংখ্যা 12% বৃদ্ধি হয়ে যায়, কিন্তু পরবর্তী পর্যায়ে তাদের সকলকে আবার এ বিভাগে স্থানান্তরিত করা হয়। তাহলে কত শতাংশ ছাত্র বা শিক্ষার্থীর সংখ্যা কমবে বি বিভাগে? তাহলে কি ছিল? এ থেকে বি তে কিছু ছাত্রকে নিয়ে যাওয়ার জন্য বি বিভাগের 12% বৃদ্ধি পেয়ে গেছিল। অর্থাৎ বি তে ধরো প্রথমে ছিল 100%, পরে হয়ে যায় সেটা 112% বা 112%। সেটাই বলেছে, 12% বৃদ্ধি হয়ে গেছে। এবার সেই স্টুডেন্ট গুলোকে যদি আমি আবার এখানে নিয়ে চলে আসি, মানে যদি ধরে নাও বিতে 100 জন ছিল, তাহলে 12 জন এসেছে নতুন, সেই 12 জনকে যদি আবার দিয়ে দিই, তাহলে আবার 100 জন হয়ে যাবে। তাহলে কমলো কত? 112 জনে কমছে 12%, 12, তাহলে 100তে কত কমবে সেটা আমাকে বার করতে হবে। সেই কয়লা চিনির অঙ্ক থাকে একটা, সেই সেম টাইপসের অঙ্ক, যে ব্যবহার দাম বাড়ার জন্য তারা দামটাকে, টাকাটাকে, অর্থটাকে সেম রাখতে চাইছে, তাহলে ব্যবহার কতটা কমাবে। তাহলে এখানে 100 থেকে 112 হলো, আবার সেম যদি রিপিট করে ওখান থেকে আমি পিছিয়ে নিয়ে চলে আসি, তাহলে কমলো কত? 112তে 12 কমছে, তাহলে 100তে কত কমবে, মানে পার্সেন্টেজ আমি পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 100/112 ইন্টু 12। যেটা দেখে দেখো বুঝতেই পারছো যে এখানে কিন্তু পূর্ণ সংখ্যায় মান আসবে না, মানে দশমিকে ভ্যালু আসবে, এবং দশমিকে ভ্যালু এখানে একটাতেই রয়েছে, যেটা হচ্ছে 10.71%। তো সেটাই হবে সঠিক অ্যান্সার, অপশন 2 রয়েছে। নেক্সট কি রয়েছে? 14 দিনের ক্যাম্পের জন্য 300 জনের জন্য পর্যাপ্ত সরবরাহ পাওয়া যায়। অর্থাৎ 14 দিনের ক্যাম্পের জন্য 300 জনের পর্যাপ্ত খাবার এখানে দেওয়া আছে। আরো 50 জন মানুষ সেই দিনেই, প্রথম দিনেই আসে, এটা প্রথম বা ফার্স্ট দিনেই আসে। সেই সমস্ত লোকের জন্য কত দিনের সরবরাহ যথেষ্ট হবে? অর্থাৎ এখানে স্পষ্ট কথাতে যদি বলতে চাই,
যে কোনো একটি ক্যাম্পে 14 দিনের ক্যাম্পের জন্য 300 জনের খাবার তোমাদের ছিল, কিন্তু সেখানে আরো 50 জন চলে আসে প্রথম দিনে, তাহলে সেই খাবারটি কতদিন যাবে তাদের? তাহলে 300 জনের ছিল 14 দিনের খাবার, তাহলে 350 জন যখন হয়ে গেল সেটা কতদিন যাবে? এখানে রেশিও হচ্ছে, অনুপাত দিয়ে করতে পারো এটা তুমি 6:7, তাহলে এখানে হয়ে যাবে 7:6, তাহলে 7 2 14 হয়েছে, 6 2 12 হবে, 12 দিন। অপশন 1 রয়েছে সঠিক উত্তর। বা এমনি তৈরাশিকে করতে পারো, 350 কম দিন যাবে, তাই 300/350 × 14, এভাবেও করতে পারো। 0 0 একটা কাটলে 7 দিয়ে 2, 7 5 35, 5 দিয়ে 6, 6 দিয়ে 12। ওকে, সো অপশন 1 রয়েছে সঠিক উত্তর। 21 নাম্বার অঙ্ক, 2 ডিলার একই চিহ্নিত মূল্যে একটি আইটেম অফার করে যার দাম হচ্ছে 2000 টাকা। উৎসব মরশুমের কারণে প্রথম ডিলার 25% এবং 15% পরপর ডিসকাউন্টের অনুমতি দেয়, অন্য ডিলার 10% এবং 30% পরপর ডিসকাউন্টের অনুমতি দেয়। ভালো অফারে আইটেমটি কোন দামে পাওয়া যাবে? অর্থাৎ এর মধ্যে বেশি ছাড় কোনটাতে দিচ্ছে এবং পাওয়ার পর কত হচ্ছে। দুটোরই মার্কেট প্রাইস হচ্ছে 2000, লেখা আছে 2000 টাকা। একজন কি করছে, প্রথমে দিচ্ছে 25% ছাড়, মানে হচ্ছে 75/100, তারপর দিচ্ছে আবার 15% ছাড়, মানে হবে 85/100, তাহলে তার এটা হচ্ছে তার সেলিং প্রাইস। আর দ্বিতীয় জন প্রথমে দিচ্ছে 10% ছাড়, মানে 90/100, আর সেকেন্ড টাইম দিচ্ছে 30%, মানে হচ্ছে 70/100, তাহলে এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এবার তুমি কাটাকাটি করো, এখানে 3টে শূন্যর সাথে দুটো, এর একটা কেটে দাও, এর একটা সাথে এর একটা কেটে দাও, 7 9 63, 630 2, মানে 1260 টাকা। তাহলে এর বিক্রয় মূল্য এলো 1260, এর বার করো, এখানেও 3টে শূন্য কাটো, এখানে 5 দিয়ে 5 17 85, 5 দিয়ে 2, 2 দিয়ে 2 কেটে গেল, 17কে 75 দিয়ে গুণ করে দাও, 5 17 85 5, হাতে থাকছে 8, 7 17, 122 আর সাথে 5 127, মানে 1275 টাকা। তাহলে বেশি কোনটাতে হচ্ছে? 1260, সরি, বেশি ছাড় কোনটাতে পাচ্ছে? এটা, যেটাতে দাম কম দিতে হচ্ছে আমাকে। তাহলে 1260, অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে বা কম দামে কোনটা, কত টাকা কমে পাচ্ছি আমি, মানে কম সস্তাতে যেটা পাচ্ছি সেটা কত টাকা দাম? 1260 টাকা। অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর। দুটি সংখ্যার যোগফল 140, তাদের লসাগু 240 এবং গসাগু 20 হলে ছোট সংখ্যাটি কত? তাই দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে 140, অর্থাৎ একটা সংখ্যা যদি a হয় তাহলে আর একটা সংখ্যা হচ্ছে 140 - a, আর তাদের লসাগু এটা, গসাগু এটা। তাহলে কি হয়, আমরা জানি সংখ্যা যদি গুণফল, লসাগু গসাগু গুণফলের সমান, তাহলে a × 140 - a সমান 240 × 20, বা 140a - a স্কোয়ার সমান 4800, বা এটাকে যদি আমি লিখি তাহলে a স্কোয়ার মাইনাস 140a প্লাস 4800 ইকুয়াল টু 0। একটা দ্বিঘাত সমীকরণ পাবো। দেখো 6 8 48, এখানে 6 দিয়ে হয়ে যাবে। সো a স্কোয়ার মাইনাস 60a মাইনাস 80a প্লাস 4800 সমান 0, বা a কমন পেয়ে a মাইনাস 60, এখান থেকে মাইনাস 80 কমন নিলে a মাইনাস 60 সমান 0, যেখানে আমি পাচ্ছি a মাইনাস 60 ইন্টু a মাইনাস 80 সমান 0, বা a সমান 60 আর a সমান 80। তাই দুটো ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। আমাকে কি চেয়েছে? ছোট সংখ্যাটি বার করতে বলেছে। ছোট সংখ্যা হচ্ছে 60। অপশন 1 রয়েছে সঠিক। নেক্সট রয়েছে 6 বছরের বেশি বয়সী একটি স্কুলে ছেলে ও মেয়েদের ভর্তির রেকর্ড নিম্নলিখিত বার গ্রাফে উপস্থাপন করা হয়েছে। কোন বছরে মোট নথিভুক্তি সর্বনিম্ন ছিল বা সব থেকে কম ছিল? দেখো এখানে দেখতে পাচ্ছ হাইট যদি আমি দেখি লক্ষ্য করে, তো এখান থেকে মোটামুটি সবগুলোতেই বেড়ে গেছে। হয় এখানে 1995 আর 1996 সব থেকে কম কম আছে, তো এই দুটোকে আমাকে একটু যোগ করে দেখতে হবে। তাহলে প্রথমে 1995 ছিল কি, ছেলে হয়েছিল 263 আর মেয়ে ভর্তি হয়েছিল বা নথিভুক্তি হয়েছিল 169। এই দুটোকে যদি আমি যোগ করি, যোগ করলে পাচ্ছি 422। আর দ্বিতীয় 1996, এটা হচ্ছে 1995, আর 1996 হয়েছিল কত তোমার? 245 আর 180। এই দুটোকে যোগ করে দাও, এই দুটোকে যোগ করলে আমি পাচ্ছি 425। তাহলে খুব ক্লোজ ছিল। তাহলে কোনটা কম? 422, অর্থাৎ 1995 কম। সো অপশন নাম্বার 3 রয়েছে সঠিক উত্তর।
নেক্সট সিম্পলিফিকেশনস বা সরল। ওকে, তো সবার ফার্স্টে কি হবে, এই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করবো আমরা। এখান থেকে এটাকে এমনিতেই 4 দিয়ে কেটে দেবো, 5/6। ঠিক আছে, 5/6 এখানে গুণ হয়ে যাবে, ওপরে 2 চলে যাবে, নিচেতে 1 চলে আসবে, তো 2 দিয়ে এটা কেটে যাবে 3, তাহলে পড়ে থাকছে 5/3। তাই এবার লিখতে পারি 6 মাইনাস, এখান থেকে পাচ্ছি আমি 5/3 প্লাস, এখানে দেখো এটাকে 8 দিয়ে কেটে দাও, 8/6 48, 8/7 56, মানে প্লাস 6/7 মাইনাস 6/7 অফ 6/10 মাইনাস 7। এখানে প্লাস 6/7 মাইনাস 6/7 কেটে যাবে, তাই 6 মাইনাস 5/3 ইন্টু 6/10 মাইনাস 7। সেখানে 3 দিয়ে এটা 2, 2 দিয়ে এটা 5, 5 দিয়ে এটা 5 কেটে যাবে, মানে পড়ে থাকবে 1। তাহলে এখানে থাকছে 6 মাইনাস 1 মাইনাস 7 সমান 6 মাইনাস মাইনাস 6 বা 6 প্লাস 6 সমান 12। অপশন নাম্বার 1 রয়েছে সঠিক উত্তর। আরও একটা, এগুলো মাঝখানেই থাকে, টাইপিং করতে হয় আলাদা করে, সেই জন্য শেষে রাখা হয়। সো এটা পূর্ণ ভেঙে নেবো ফার্স্ট। 3 9 27 আর 1 28/9 ভাগ 4/9 অফ, এখানে 70 73/10 যোগ 15 16/5 প্লাস 4/5 ভাগ 5 দিয়ে 10 দিয়ে 12/5। এই যোগটা ফার্স্ট করবো আমরা, তাহলে এখানে পাবো 28/9 ভাগ 4/9 অফ, এখান থেকে পাচ্ছি 10, এখান থেকে 73 প্লাস 32, এখান থেকে প্লাস 4/5 ইন্টু 5/12, 5 5 কেটে যাবে, 4 দিয়ে 3, মানে পড়ে থাকবে 1/3। এখান থেকে 28/9 ভাগ 4/9 অফ, এখানে থাকছে 73 আর 12 32 যোগ করলে 105/10। এখানে দেখো অফের কাজ আগে হয়, সেই জন্য আমি ভাগটা দিকে করছি না, প্লাস 1/3 সমান, এখান থেকে পাচ্ছি 28/9 ভাগ, এখানে 4/9 থেকে কাটাকাটি দেখো যাবে, 5 দিয়ে এটা 21, 5 দিয়ে এটা 2, 2 দিয়ে এটা 2 যাবে, 3 দিয়ে এখানে 7 যাবে, 3 দিয়ে এখানে 3 যাবে, তাহলে এখানে 14/3 থাকছে। তাহলে এখানে 28/9 আর এদিকে থাকছে 14/3 যোগ 1/3। এবার দেখো এখানে 28/9 এর সাথে কি হবে, 28/9 গুণ 3/14 যোগ 1/3। এখানে 3 এর সাথে 3, এটা কাটবে 3 দিয়ে আর এটা কাটবে 2 দিয়ে, তাহলে পরে থাকছে 2/3 প্লাস 1/3। 2/3 প্লাস 1/3 মানে হচ্ছে 1। সো অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর। তো এই ছিল তোমাদের 13ই অক্টোবর 2021-এর সেকেন্ড শিফটে আসা 25টি অঙ্ক। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। আর আগের ক্লাস যারা দেখোনি, অবশ্যই এই ভিডিওর প্লেলিস্ট লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।